জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকের অনুপাত সমানুপাতের আমাদের লাস্ট ক্লাস এবং বলতে পারো এটা আমাদের পঞ্চম ক্লাস। এর আগে অনুপাত সমানুপাতের 4টি ক্লাস অলরেডি হয়েছে। সেখানে আমি অনুপাত সমানুপাতের তোমার অনুপাত আলাদা করিয়েছি, সমানুপাত আলাদা করিয়েছি, বেসিক যে অঙ্কগুলো হয় সেগুলো করিয়েছি। আজকে তুমি বলতে পারো অনুপাত সমানুপাতের একদম লাস্ট অঙ্ক, এবং এখানে অনুপাত সমানুপাতের মেইনলি হচ্ছে টাকা পয়সার যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সলভ করাবো। টাকা পয়সার অঙ্ক দেখো, তোমার যদি টাকা পয়সার অঙ্কগুলো নিয়ে সমস্যা থাকে তাহলে আজকের ক্লাসটি তুমি ভালো করে দেখবে। টাকা পয়সার কোন অঙ্কগুলো, এই যে কোনো একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এই এত অনুপাতে আছে, অত অনুপাতে আছে, বা কারো একটি আয় 3:4, সেখান থেকে ব্যয় কত, সঞ্চয় কত, এই রিলেটেড অঙ্ক, মানে এক কথায় অনুপাত সমানুপাতের টাকা পয়সা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আমরা দেখব। দেখো আজকে আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখো 36 নাম্বার থেকে শুরু হচ্ছে। তার মানে কি, এর আগের যে 4টি ক্লাস ছিল সেখানে অলরেডি কিন্তু 35টা অঙ্ক হয়েছে। আজকেও 10টা অঙ্ক তোমরা দেখবে, মোট তোমাদের 45টা কিন্তু অঙ্ক হবে। এই 45টা অঙ্কের মাধ্যমে আমি অনুপাত সমানুপাত কমপ্লিট করাবো। কারণ অনুপাত সমানুপাত এই 5টা ভিডিও তুমি যদি দেখো প্রপারলি, অনুপাত সমানুপাতে এর বাইরে কিচ্ছু থাকবে না। আচ্ছা দেখো, হোমওয়ার্ক আমাদের কিছু ছিল। হোমওয়ার্ক দেখো, এই যে এটা ছিল হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটার অ্যান্সার ছিল আমাদের অপশন এ, 6 ইজ দ্য রাইট অ্যান্সার। যারা 6 দিয়েছিল এটার অ্যান্সার তাদের ঠিক আছে। আরেকটা আই থিঙ্ক হোমওয়ার্ক ছিল, হ্যাঁ এটা 4, 7 এবং 12 চতুর্থ সমানুপাতি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের 21 হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা কিনা 21। যারা এই দুটো অ্যান্সার করেছিলে তাদের অ্যান্সার একদম ঠিক আছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো ক্লাস শুরু করার আগে আমি বলছি, আমাদের এসএসসি জিডির পেইড ব্যাচ কিন্তু আমরা ওপেন করেছি, যেটার অ্যাডমিশন এখনও চলছে। তোমরা যারা এসএসসি জিডি 2026-এর জন্য পেইড ব্যাচ নিতে চাও তাদের জন্য কিন্তু আমরা এই কার্গিল ব্যাচ লঞ্চ করেছি। এটাতে অ্যাডমিশন তুমি করলেই তোমার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এর মধ্যেই আমাদের ক্লাস শুরু হবে। এখনও ক্লাস কিন্তু প্রপারলি শুরু হয়নি, অ্যাডমিশন চলছে। তো তুমি আমাদের যে নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করো, সেখানে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে তুমি সমস্ত কিছু এটা ডিটেলস পেয়ে যাবে। ইভেন আমাদের ভিডিও বানানো আছে, সেখানে দেখলেই তুমি পেয়ে যাবে কার্গিল ব্যাচে আমাদের কি কি পড়ানো হবে, কি বৃত্তান্ত পুরোটা। চলো প্রথম অঙ্ক দেখো কি বলেছে। প্রথম অঙ্কটা একটু বোঝো কি বলেছে। দেখো প্রথম অঙ্কটাই আমাদের আছে একটি টাকা পয়সার অঙ্ক। কি বলা আছে দেখো, দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যাতে এ এবং বি এর এমনভাবে দেওয়া আছে, এ এর 5% এবং বি এর 4%, এই দুটোর যোগফল। অপরদিকে এ এর 6% এবং বি এর 8% এর যোগফল এর 2/3। এই অংশটা ভালো করে দেখো। তো বলেছে এ এবং বি এর অনুপাত কত। কোশ্চেনটা পিএসসি মিসলেনিয়াস মেইনসে এসেছিল 2019 সালে। দেখো কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু নেওয়া হয়েছে। যেমন এই দেখো টাকা পয়সার অঙ্ক নেওয়া আছে, এটাও টাকা পয়সার, ওই তোমার জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের যে অনুপাতগুলো হয় সেগুলো, সংকর ধাতুর অনুপাতগুলো। কোশ্চেনটা ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো কীভাবে আমি করতে পারি। এ এবং বি এমনভাবে দেওয়া আছে, এ এর 5% এবং বি এর 4% যোগ করতে হবে। তাহলে আমি দেখো পার্সেন্টেজ যোগ করি। এ এর 5% মানে কত, ওপরে 5 নিচে কত 100, যোগ বি এর মানে কি গুণ, কত পার্সেন্ট 4%, তাহলে 4 কত আছে বলো তো 100। এই দুটোর যোগফল। যোগফল কি বলেছে, এ এর 6%, অপরদিকে বি এর 8%। ঠিক আছে, এ এর 6%, এ এর 6%, তার মানে উপরে 6 নিচে কত 100, প্লাস বি এর কত পার্সেন্ট বলো তো, বি এর বলেছে 8%। ঠিক আছে, ভালো কথা। তো আমি করলাম কি, পার্সেন্টেজটাকে ভেঙে নিলাম। এই জায়গাটা বোঝো, পার্সেন্টেজটাকে ভেঙে নিলাম। এ এর 5%, বি এর 4% যোগ করব, এর 6%, বি এর 8%। তো কোশ্চেনটা বলেছে এই যে এর 5%, বি এর 4% আছে, এই দুটোর যোগফল এর 6%, বি এর 8%-এর যোগফলের 2/3। কোনটার কথা বলছে, এটার কথা বলছে। এটা এই অংশের 2/3।
তো কথা হচ্ছে মাঝে আমি দিয়েছি কি সমান সমান, তাহলে ইকুয়াল করতে হবে। তাহলে এটার 2/3 এটা, তাহলে গুণ করব কোন দিকে? এই দিকে। কেন গুণ করব সেটা আমি কিন্তু আগের ক্লাসে 2-3টি ক্লাসে বারবার বলেছি, কারণ যখন ইকুয়াল করব তখন আমাদের বলেছে 2/3 মানে এটা 2/3 দিয়ে গুণ করব। এবার তুমি এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো 5 একে 5, 5 20, 100, 4 একে 4, 4 25, 100। ঠিক তেমনি এটা কাটলে 3 দুগুণি 6, এটা কত আসলো? 50। 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 25, 100। এইবার তুমি হরের লসাগু করো, ভগ্নাংশের যোগ বিয়োগ। 20 25 লসাগু কত হয় বলো দেখি? 100। তো 20 দিয়ে 25কে ভাগ 100কে ভাগ করলে কত হয়? 5। 5 দিয়ে একে গুণ করলে কত হচ্ছে? 5a প্লাস 25 দিয়ে 100কে ভাগ করলে 4, 4 দিয়ে গুণ করলে 4a। ঠিক আছে, কত আছে? 4a। ঠিক আছে, 4a। ঠিক আছে, এখানে বুঝলাম। এখানে কত আছে? 2 এর 3 আছে, তাও ঠিক আছে। এবার এখানে হরের লসাগু করো। 25 আর 50-এর লসাগু কত হয়? 50। 50 দিয়ে 50কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3a প্লাস 25 দিয়ে করলে 2, কত হচ্ছে? 2 দুগুণি 4, 4b। ঠিক আছে, এবার তুমি দেখো নিচের দিকে কাটাকুটি করা যায়। নিচের দিকে এটা 50 একে 50, 50 দুগুণি কত হলো? 100। ঠিক আছে, দেখো কোনাকুনি যদি গুণ করি, এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে কত হবে? 5a প্লাস কত আছে? 4, এটা b হবে, হ্যাঁ 4b। আর এই দিকে দেখো এটা 3 একে 3 ছিল, তাহলে এটার সাথে কত গুণ হবে? 3 গুণ হবে। ঠিক আছে, এবার দেখো 2 2 2 দুগুণি কত? 4, তাহলে 4-এর সাথে গুণ হবে 3a প্লাস কত বলো তো? 4b। এইটুকু থেকে a আর b এর অনুপাত বের করলেই হয়ে গেল, অঙ্ক এইটুকুই শেষ। এই জায়গাটা একটু বোঝো। 3 একে 3, তাহলে 3 দিয়ে গুণ হবে 5a প্লাস 4b, আর 2 দুগুণি 4, 4 দিয়ে গুণ হবে, তাহলে গুণটা করে হলো 3 5-এ 15a প্লাস 3 4-এ 12b। এদিকে কত হবে? 3 4-এ 12a প্লাস 4 4-এ 16b। এগুলো একদিকে করো, এটা ছিল 15a, এটা প্লাস এদিকে মাইনাস আসলে কত হবে? 12a ইজিক্যাল টু কত? 16b। এটা প্লাস মাইনাস গেলে কত? 12b। ঠিক আছে, দেখো 15 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 3a। এই দিকে দেখো 16 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 4b। এইবার এই জায়গাতে আমরা সবাই জানি যে মানটা কত হয়? h/b এর মান। আমি কিন্তু বারবার এগুলো অঙ্ক বুঝিয়েছি তোমাদের। এর মান 4, b এর মান কত? 3। তাহলে বলতে পারি a/b সমান সমান 4 কত বলো তো কি? 3। চোখ বন্ধ করে অ্যান্সার অপশন ডি দিয়ে দাও, হয়ে যাবে। অঙ্কগুলো জাস্ট তোমাকে বেসিকটা বুঝতে হবে। যারা আজকে ক্লাসে প্রথম আছো তাদের সমস্যা হতে পারে যে এটা কীভাবে কী হলো। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে থাকো, যারা আগের ক্লাসগুলোতে ছিল তারা বলতে পারবে খুব ইজিলি কিন্তু এগুলো আমরা ডিল করতে পারি, জাস্ট ফ্র্যাকশনগুলো ভাঙলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পিএসসি মিসলিনিয়াস, এটা 2013 সালের কোশ্চেন। কোশ্চেনটাতে বলেছে দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3, মানে একজনের মজুরি হচ্ছে 4 টাকা আর একজনের ধরো 3 টাকা অনুপাতে আছে। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। প্রথম শ্রমিকের মজুরি কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা টাইপের অঙ্ক। এটা কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো, তুমি পারবে অঙ্কটা, খুব ইজি অঙ্ক। ধরো আমি ধরলাম যে প্রথম জন আর পরের দ্বিতীয় জন। প্রথম জনের মজুরি আছে 4x টাকা আর দ্বিতীয় জনের ধরলাম 3x টাকা। কেন এক্স ধরছি? তাহলে অঙ্কটা আমার সুবিধা হবে। এবার বলেছে যদি প্রথম জনের 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের 9 টাকা কী হয়? বাড়ানো হয়, তবে অনুপাত কী হয়? তাদের মজুরির পূর্বোক্ত মজুরির উল্টো হয়। তাহলে পূর্বে তাদের অনুপাত কত ছিল বলো? 4:3। তাহলে বর্তমানে তার উল্টো মানে ব্যস্ত অনুপাত কত হবে? 3:4। এটা বর্তমান মজুরি। ঠিক আছে, 4 3 এটার অনুপাত তো দেওয়াই আছে, তো সেটা থেকে কত উল্টো হয়ে যাবে। তাহলে আমি সাজাতে পারি, দেখো এটাকে 4x বাই কত বলো তো? 3x। এবার ভালো করে দেখো, প্রথম জনের 9 টাকা কমানো, তাহলে মাইনাস কত করবো? 9। দ্বিতীয় জনের 9 টাকা বাড়ানো, তাহলে প্লাস 9। এটার অনুপাত কত আসবে? 3:3/4। তুমি দেখো তো এইটুকু বুঝলে কিনা। আমি জাস্ট জিনিসটাকে অনুপাতে সাজিয়ে নিলাম। প্রথম জনের থেকে 9 টাকা বিয়োগ আর দ্বিতীয় জনের সাথে 9 টাকা যোগ করলে অনুপাতটা 3:4 হবে। 3:4 মানে 3/4। এবার চোখ বন্ধ করে কোনাকুনি গুণ করো। 4 4-এ 16x মাইনাস 4 9 কত? 36। এদিকে 3 3 9x প্লাস 3 9 27। না, এক্সগুলো একদিকে আনো, তাহলে 16x মাইনাস কত হবে? 9x ইজিক্যাল টু কত? 27। এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে 36। বিয়োগ করলে কত? 7x। 7x ইজিক্যাল টু আসবে আমাদের কত দেখি? 6 7 13
3 3 6 63। তাহলে এক্সের মান কত আসবে বলো দেখি? এক্সের মান 63/7 মানে কত? 9। 7 9 63, এক্সের মান কত? 9। প্রথমে শ্রমিকের মজুরি কত? প্রথম শ্রমিকের মজুরি কত? প্রথম শ্রমিকের মজুরি কত ছিল বলো দেখি? 4 অনুপাত ছিল, বা 4x টাকা ছিল। 4x মানে 4 × 9, 4 9 মানে কত বলো তো? 36। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত টাকা ছিল? 36 টাকা। এবার দেখো তোমাদের না একটা কনফিউশন আসবে, এক্সের মান যখন বেরোলো তুমি বলবে প্রথম জনের তো 3 ছিল না, 3 পরে এসেছে। আগে কত টাকা ছিল? 4 টাকাই ছিল, 4xই ছিল। কারণ 3 পরে এসেছে কখন? যখন তার কাছ থেকে 9 টাকা কমানো হয়েছে। সবসময় পূর্বের অনুপাতে যেতে হবে। পূর্বের অনুপাত কত ছিল? 4x টাকা। 4x মানে 36। 36 মানে বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে অনুপাত সমানুপাতের যে টাইপগুলো করানো হবে না, এই টাইপগুলো করলে অনুপাত সমানুপাতের যে কোনো কোশ্চেন আসুক তুমি পারবে। ঠিক আছে, দেখো 38 নাম্বার 38 নাম্বার কোশ্চেনে কি বলেছে? টাকা পয়সার অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপটা পরীক্ষাতে বারবার কোশ্চেন আসে। 221 টাকাকে 1:3:6:7 অনুপাতে বিভক্ত করা হলে অনুপাত অনুযায়ী টাকার পরিমাণ নির্ণয় করো। RRB NTPC টায়ার 1 2016 কোশ্চেন। ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার কাছে আছে 221 টাকা, এই টাকাটাকে ভাগ করবে কত? 1:3:6 কত? 7। তো আমরা কি জানি? অনুপাত থাকলে অনুপাতের সমষ্টি করি। তাহলে অনুপাতের সমষ্টি করলে 1 + 3 + 6 + কত? 7 করে দাও। 4 4 6 কত? 16। 16 আর 7 কত হচ্ছে আমাদের? 4 4 6 10 কত? 17 অনুপাত। এবার ব্যাপারটা একটু বোঝো, যেটা অনুপাতে 17 অনুপাত টাকা, সেই টাকাটাই ইজিক্যাল টু বলতে পারি 221 টাকা। সেই টাকাটাই 221 টাকা। 17 অনুপাতে টাকা মোট, সেটাই 221 টাকা। তাহলে দেখি আমি মোট টাকাটা কত আছে। তাহলে 17 অনুপাতের মান যদি 221 হয়, কত গুণ হয়েছে বলো তো? তো বলতে পারি 17কে 17 থেকে 22 পড়াতে 5, 3 17 51। তার মানে বলতে পারি 1 অনুপাতের মান কত বলো তো? 1 অনুপাতের মান 13 টাকা। 1 অনুপাতের মান 13 টাকা। বাস, অঙ্ক শেষ। এবার বলেছে যে অনুযায়ী বলেছে টাকার অনুপাত কত? অনুপাত অনুযায়ী টাকার অনুপাত তুমি বোঝো। টাকার অনুপাত কত ছিল? 1:3:6 কত? 7। তাহলে 1 এর মান কত হবে? 13 হবে। আর এটা 13 দিয়ে গুণ করলে 3 13 কত হবে? 39 হবে। 6 13 কত হচ্ছে আমাদের? 6 13 হচ্ছে আমাদের 78, তাই না? 6 13 হচ্ছে আমাদের 78, 7 13 কত হচ্ছে? 91। বাস, এই অনুপাতে টাকাটা ভাগ করা হয়েছিল, আর কিচ্ছু না। 3 13 39, 6 13 হচ্ছে আমাদের 78, 7 13 91। তার মানে অপশন কোনটা হচ্ছে? 13 39 78 91। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেনটা ইজি ছিল, কিন্তু পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের দেবে, কিন্তু তোমরা এখানে কিন্তু একদমই ভুল করবে না। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এটা। এর পরের টাইপগুলোই কিন্তু আমরা করব টাকা পয়সার অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই কোশ্চেনটা দেখো, WBCS মেন্সের কোশ্চেন আছে। WBCS মেন্স 19-এর কোশ্চেন। কোশ্চেনটাতে আমাদের বলে আছে যে যেমন অনুপাত হয় না নর্মালি, বিভিন্ন ধাতুর অনুপাত হয় না, সেই রকম অঙ্ক। তো প্রথমে দেওয়া আছে দেখো, তামা জিঙ্ক সীসা এবং টিনের মিশ্রণ আছে। তামা এবং জিঙ্কের অনুপাত কত আছে? 1:2। আবার জিঙ্ক এবং সীসার অনুপাত 3:5। সীসা এবং টিনের অনুপাত আছে 7:8। আর এইভাবে 213 গ্রাম মধ্যে প্রতি ধাতুর পরিমাণ কত? তাহলে এটা নর্মালি আমাদের করতে হবে কি বলতো? অনুপাত করতে হবে। নর্মালি অনুপাত করতে হবে। আমি জাস্ট অঙ্কটা জাস্ট একটু নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার পর তোমরা এটা হোমওয়ার্ক দেবো আমি। প্রথম কথা তোমার কাছে দেখো কী দেওয়া আছে অনুপাতটা? তামা আর কি আছে? জিঙ্ক। এটার অনুপাত কত আছে? 1:2। তারপরে আছে জিঙ্ক এবং কি বলতো? সীসা। এটার অনুপাত দেওয়া আছে কত আমাদের? 3:5। তারপরে দেওয়া আছে আমাদের সীসা কত বলতো? টিন। ঠিক আছে, বুঝলাম। প্রথমটা বলেছে তামা এবং জিঙ্ক, তারপরে বলেছে জিঙ্ক এবং সীসা, তারপর শেষে বলেছে সীসা এবং কি আছে বলতো? টিন আছে, তাই তো? তো তারপরে দেখো আমাদের দেওয়া আছে কত? 7:8। ঠিক আছে, এখান থেকে তোমরা অনুপাত বের করবে, অনুপাত বের করে অঙ্কটা করবে। এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, কারণ এইরকম অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি।
এই জন্য এটা হোমওয়ার্ক দিচ্ছি। এরকম অঙ্ক আগেও করিয়েছি, তোমরা এটা নিজেরা করে আমাকে অ্যান্সার বলবে কত আসছে অ্যান্সার। দেখো এই টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষাতে তোমরা বারবার ফাঁসো যে টাকা পয়সার অঙ্ক যখন আসে, কোনো ব্যাগে এত অনুপাতে টাকা আছে, অত অনুপাতে টাকা আছে, সেখান থেকে কি করতে হয় এই অঙ্কটা আগে পড়ো, তারপর আমি বলছি। দেখো আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন এটা। এক ব্যক্তি 3:2:1 অনুপাতে কি কি টাকা রাখে বলো তো? 5 টাকা, তারপরে 10 টাকা, তারপরে বলেছে কয় টাকা? 20 টাকা। মূল্যের কারেন্সি নোট আকারে মোট কয় টাকা রাখে বলো তো? 165 টাকা আছে তার কারেন্সিতে। তো বলেছে 20 টাকার কারেন্সির নোটের মূল্য কত ছিল, মানে 20 টাকার কারেন্সি নোট যে ছিল সেগুলো মিলে মোট কত টাকা ছিল। তো এই ধরনের অঙ্ক যখন থাকবে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো যদি কোথাও সংখ্যার অনুপাত থাকে, কিসের অনুপাত থাকে? সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত থাকলে তোমাকে বের করতে হবে মূল্যের অনুপাত। কিসের অনুপাত? মূল্যের অনুপাত। ঠিক ভাইস ভার্সা, মূল্যের অনুপাত থাকলে কিসের অনুপাত বের করতে হবে? সংখ্যার অনুপাত। এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে। এই সমস্ত অঙ্কের মেন রুলস হচ্ছে এটা, যে যদি সংখ্যার অনুপাত থাকে তাহলে বের করতে হবে কি? মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত থাকলে কিসের অনুপাত বের করতে হবে? সংখ্যার অনুপাত। তো আমার এই অঙ্কে কী দেওয়া আছে বলো দেখি? এই অঙ্কে দেওয়া আছে 3:2 অনুপাতে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মূল্যের কারেন্সি নেওয়া আছে। তার মানে দেখো এটা দেওয়া আছে আমাদের সংখ্যার অনুপাত। কিসের অনুপাত বলো তো? সংখ্যার অনুপাত। তাহলে আমাদের বের করতে হবে কি বলো তো? মূল্যের অনুপাত। এই জায়গাটা বোঝো। 3:2 অনুপাতে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মূল্যের কারেন্সি নোট আকারে 165 টাকা আছে। তো ঠিক আছে, এবার দেখো তোমাদের কাছে সংখ্যা কত টাকা আছে? এটা 3 অনুপাত টাকা আছে। এটা কত অনুপাত টাকা আছে? 2 অনুপাত টাকা আছে। এটা কত অনুপাত? 1 অনুপাত টাকা। তার মানে এবার এখান থেকে আমি বের করতে পারবো সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত। কীভাবে বের করবো দেখো, এটা তোমাকে একটু বুঝতে হবে। 3টি যদি 5 টাকার কয়েন থাকে বা 5 টাকার নোট থাকে তাহলে কয় টাকা মূল্য হচ্ছে তোমার? 3 5 15 টাকা। এই জায়গাটা ক্লিয়ার? সংখ্যা মানে এটা টি ধরতে হবে। কি ধরতে হবে? টি। 3টি তোমার কাছে টাকা আছে, 3টা নোট আছে 5 টাকার, তাহলে 3 5 15 টাকা। 2টি আছে 10 টাকার নোট, তাই তো? হ্যাঁ 10 টাকা। তাহলে 10 দুগুণি কয় টাকা বলো তো? 20 টাকা আছে। ঠিক আছে, ঠিক তেমনি একটি আছে 20 টাকার নোট, তাহলে 20 × 20। তাহলে তুমি যদি এখান থেকে অনুপাতটা বের করো তাহলে অনুপাতটা হচ্ছে কত বলো তো? বা যোগ করতে পারো 15 টাকা প্লাস 20 টাকা প্লাস 20 টাকা। তাহলে মোট কত? 20 20 40 55 টাকা। অনুপাতে আমাদের কত টাকা বলো তো আছে? 55 টাকা। আবারও বলছি, মূল সংখ্যার অনুপাত দেওয়া ছিল, আমি বের করলাম মূল্যের অনুপাত। এই কনভার্সনটা তুমি একটু ভালো করে দেখবে। তো যেটা 55 টাকা আছে অনুপাতে সেটাই বলেছে কয় টাকা বলো তো? 165 টাকা। তো 55 থেকে 165 মানে কত গুণ হয়েছে বলো দেখি ভাই? 3 গুণ হয়েছে। চোখ বন্ধ করে বলা যায় 3 গুণ। এবার কোশ্চেনে কি বলেছে? 20 টাকার কারেন্সি নোটের মূল্য কত? 20 টাকার কারেন্সি নোটের মূল্য কত ছিল বলো তো? 20 অনুপাত। 20 অনুপাত, আর 1 অনুপাত মানে যদি 3 হয়, 1 অনুপাত মানে যদি কয় টাকা বলো তো? 3 টাকা। তো তাদের 20 টাকা ছিল কত? 20 অনুপাত। 20 অনুপাত মানে 20 ইন্টু কত? 3। তাহলে কয় টাকা বলো দেখি? 60 টাকা। এইটাই আছে 60, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটাতে আমাকে মেইনলি বুঝতে হবে কি? মূল্যের অনুপাত থাকলে সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত থাকলে মূল্যের অনুপাত। আমি কনভার্সনটা আবার বলছি, দেখো সংখ্যা মানে কি? 3টি ছিল 5 টাকার নোট, তাহলে 3 5 মোট টাকা কত হবে? 15 টাকা। তারপর তুমি দেখো যে 2টি ছিল 10 টাকা নোট, 10 দুগুণ কত? 20 টাকা। কারণ মূল্য সংখ্যার অনুপাত দেওয়া ছিল, মূল্যের অনুপাত বের করলাম। একটি ছিল 20 টাকা নোট, 20 কে 20, তাহলে মোট যখন যোগ করব তখন মোট টাকা কত হলো বলো? 55 অনুপাত। 55 অনুপাত মানে কত টাকা? 165 টাকা। আর এই 155 অনুপাতের মান 165 টাকা, 1 অনুপাতের মান কত? 3। তো কোশ্চেনে চেয়েছিল কি? 20 টাকার সংখ্যা কত ছিল, মূল্য কত ছিল? 20 টাকার মূল্য ছিল 3 20 60 টাকা। চলো নেক্সট কোশ্চেন। এটাও সেম অঙ্ক আছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। যদি মোট 35 টাকা থাকে তাহলে প্রত্যেকের মুদ্রা কতগুলি করে আছে? একটি ব্যাগের সম পরিমাণ, এই জায়গাটা বোঝো। একটি ব্যাগে কি কি ছিল? 1 টাকা, 1 টাকা, 50 পয়সা, তারপর কত আছে? 25 পয়সা। এগুলো বলেছে সম পরিমাণে আছে। কি পরিমাণে আছে? সম পরিমাণ, মানে একই হারে আছে। যতগুলি আছে, এটাও 10টা, ওটাও 10টা, ওটাও 10টা।
ক্লিয়ার? তো সমপরিমাণে যখন থাকবে মোট টাকা কয় টাকা আছে বলো তো 35 টাকা। তো তাহলে প্রত্যেক মুদ্রা কত? এবার এই টাইপটা দেখো একটু কনফিউশনিং হচ্ছে। কেন কনফিউশনিং হচ্ছে? কারণ এখানে কিন্তু কোথাও মূল্যের অনুপাতও দেওয়া নেই, সংখ্যার অনুপাতও দেওয়া নেই। তাহলে আমি এটাকে করবো কি বলো তো, একটা নির্দিষ্ট ধরে নেব যে 1 টাকা 2 টাকা হিসেবে। তো আমি অঙ্কটাকে না 1 টাকা হিসেবেই ধরে নিচ্ছি। কয় টাকা হিসেবে? 1 টাকা। তোরা প্রত্যেকটাই ক টাকা করে আছে? 1 টাকা করে। মানে যেহেতু প্রত্যেকটাই সমান আছে, তাহলে তুমি ধরো এটাও 5 টাকা আছে, এটাও 5 টাকা আছে, এটাও 5 টাকা আছে। কারণ বলেছে একটি ব্যাগে সম পরিমাণ 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে, সম পরিমাণ সমান হারে। তাহলে আমি দেখি ধরো যে এটাও আছে কটা? একটি, এটাও আছে একটি, এটাও আছে একটি। তাহলে তুমি ব্যাপারটা বোঝো, টাকায় যখন কনভার্ট করবে 1 টাকা সমান সমান কতগুলো হবে? 1 টাকাই হবে। 50 পয়সা সমান সমান কত হবে বলো তো? এটা ধরো 100 পয়সা হলো। এটা কত? 50 বাই কত হবে? 100 পয়সা। আর এটা কত হবে? 25 বাই কত পয়সা বলো তো? 100 পয়সা। মানে আমি বের করলাম কি বলো তো, প্রত্যেকটা কত করে আছে? প্রত্যেকটা কত করে আছে? আমাদের 1টি করে আছে। তাহলে 1টি করে যদি থাকে, দেখো কত টাকা হচ্ছে মোট। এটা 100 পয়সা হচ্ছে, এটা 50 পয়সা হচ্ছে, এটা কত পয়সা হচ্ছে? 25 পয়সা। তাহলে যখন আমি এটাকে কাটাকুটি করবো, এটা কাটাকুটি করলে কত? 1 বাই কত আসছে বলো তো? 2 আসছে। এটা 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? পুরোপুরি 100 হচ্ছে 1। এটা কত? 1 বাই কত হচ্ছে? 4। তাহলে অনুপাতটা কত আসলো? 1। অনুপাত কত? 1 বাই 2। আর কত আছে? 1 বাই 4। তাহলে এইটা যখন লসাগু করবো, 2 আর 4 লসাগু কত হলো? 4। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো বলো তো? 4 দিয়ে। দ্বিতীয় অনুপাতে গুণ করবো কত দিয়ে? 4 দিয়ে। তৃতীয় অনুপাতে গুণ করবো কত দিয়ে বলো দেখি? 4 দিয়ে। তাহলে এইবার যেটা আসবে সেটা আসলো তাদের অ্যাকচুয়ালি কারেন্সি কত করে আছে সেটা। তাহলে এটা করলে কত? 4 অনুপাত। আর এটা কত আছে? 2 দিয়ে কাটলে 2 অনুপাত। আর এটা কত আছে? 4 একে 4, 1 অনুপাত। এই হচ্ছে ব্যাপার। তাহলে অনুপাতের সমষ্টি কত? 4 2 কত? 6, 6 1 কত? 7। আর 7 অনুপাত মানেই কয় টাকা বলো তো? 35 টাকা। অঙ্কটা এখানেই শেষ। তাহলে অনুপাতের সমষ্টি মোট কয় টাকা হলো? 7 টাকা। 7 টাকা যদি থাকে তাহলে মোট কয় টাকা হলো? 35 টাকা। তাহলে 7-এর মানই যদি 35 হয়, দেখো 7-এর মানই যদি 35 হয়, তাহলে 1-এর মান কত আসলো? 5। কয় টাকা? 5 টাকা। তাই কি না? 5 7 35। তো কোশ্চেনে কি বলেছে? প্রত্যেক মুদ্রা কতগুলি করেছিল? প্রত্যেক মুদ্রা কতগুলি করেছিল? তাহলে বোঝো 1 টাকা সমান সমান কয় টাকা? 5 টাকা। তাহলে যেহেতু তুমি এটাই ধরো না, 1 টাকার মুদ্রা কতগুলি হলো? 5 টাকা হলো। ক টাকা হলো? 5 টাকা হলো। এবার 5 টাকা যখন হবে তখন কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো, এই জায়গাতে 1 টাকার মুদ্রা কত অনুপাতে আছে বলো তো? 4 অনুপাতে। কারণ আমি যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা নিয়ে সেখান থেকে আমি মানগুলো কনভার্ট করলেই হয়ে গেল। তাহলে 1 টাকা কত অনুপাতে আছে? 4 অনুপাতে। তাহলে যদি 1-এর মান যদি 5 টাকা হয়, তাহলে 4-এর মান কত হয় বলো তো? 4 5 20টি। তাহলে তুমি বলতে পারো যে প্রত্যেক মুদ্রা কতগুলি করেছিল? প্রত্যেক মুদ্রা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, 20টি করে আছে। 1 টাকার মান কয় টাকা হলো? 5 টাকা। যেটা অনুপাতে 1 টাকা সেটাই কয় টাকা? অ্যাকচুয়ালি 5 টাকা। তাহলে যখন যে কোনো একটা তুমি ধরো আমি এ ধরলাম 1 টাকা, 1 টাকা কতগুলো আছে? 4টি। তাহলে 4 5 20 টাকা। তারপর দেখো 50 পয়সা কতগুলি আছে? 2, 2 মানে 5 দুগুনি কত? 10 টাকা। তো 10 টাকাকে যদি তুমি কনভার্ট করো তাহলে তুমি বলতে পারো 4 5 কত হলো? 20 টাকা। ঠিক তেমনি 25 পয়সা দেখো কয় টাকা আছে? 1 টাকা। তাহলে 1 টাকা 25 পয়সা মূল্যতে কয়টি লাগে? 4টি লাগে। তাহলে একটি সমান সমান 5 টাকা হলে 4টি সমান সমান কত হবে? 4 5 20টি। যেটাই মেলাও অ্যান্সার তোমার মিলে যাবে। এটা আমি 1 টাকা হিসেবে ধরলে কনভার্ট ইজি হবে। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সিজিএল টায়ার 2 এর কোশ্চেন, সিজিএল মেইনসের কোশ্চেন। এটা কোশ্চেনটা ভালো করে দেখো। টিকিটের মূল্য 8:11 অনুপাতে বৃদ্ধি পায়। ধরো আগে টিকিটের দাম 8 টাকা ছিল, এবার কয় টাকা হয়েছে? সেটা 11 টাকা। এটা মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। এই জায়গাটা বুঝো। যেই টিকিট পূর্বে 8 টাকা পাওয়া যেত সেই টিকিট বর্তমান কয় টাকা হচ্ছে? 11 টাকা। ঠিক আছে। তো কোশ্চেনে বলেছে বৃদ্ধি পাওয়ায় টিকিটের বিক্রি 23:21 অনুপাতে কী হয়? হ্রাস পায়। মানে যেটা আগে 23 অনুপাতে বিক্রি হতো সেটা 21 অনুপাতে বিক্রি হচ্ছে। তো কোশ্চেনটা এবার বলেছে যে টিকিটের মূল্য বৃদ্ধি পূর্বে মোট ছিল কয় টাকা? আয় কয় টাকা ছিল? 36,800 টাকা। মানে পূর্বে তার আয় হতো 36,800 টাকা। এটা পূর্বে তার আয় হতো।
তবে এখন মোট আয় কত টাকা। কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু বুঝবে। ধরো যে আগে তোমার, ধরো তুমি একটা বাস ভাড়া দিয়ে আমি বোঝাচ্ছি, আগে 10 টাকা বাস ভাড়া ছিল। কয় টাকা বাস ভাড়া ছিল? 10 টাকা। তো ধরলাম প্রত্যেক দিন বাসে 20 জন লোক যেত, তাহলে 5 কুড়ি কত টাকা? 100 টাকা। তাহলে বাসের যে কন্ডাক্টর আছে সে মোট কত টাকা আয় করতো? 100 টাকা, মানে 100 টাকা তার হাতে আসতো। এইবার বাসের ভাড়া আমি ধরলাম কয় টাকা হলো বলো তো? 12 টাকা হলো। তো লোক কমে গেল, লোক ধরো আসলো আমাদের কত বলবো, 15 জন আসলো, তাহলে কত আসলো? এটা কয় টাকা হবে বলো তো? 12 15, আচ্ছা আমাদের কত হচ্ছে? 12 টাকা, এটা 15 টাকা, তাই তো? আচ্ছা এটা 200 টাকা হচ্ছে, এটা হচ্ছে 180 টাকা। ঠিক আছে, তাহলে যেখানে আগে 200 টাকা সে ইনকাম করতো, এখন তার ইনকাম কত হচ্ছে? 180 টাকা। কারণ যদি ভাড়া বাড়ে সেই ক্ষেত্রে লোকজন অপ্রয়োজনীয় মানে যাতায়াত কমিয়ে দেবে। তো লোকজন আগে 15 জন যেত, 20 জন যেত, এবার কতজন যাচ্ছে? 15 জন। তাহলে আগে তার 200 টাকা আয় হতো, এখন কয় টাকা আয় হচ্ছে? 180। তাহলে আয় কমলো না বাড়লো বলো? কমে গেল না? এই ব্যাপারটাই সেখানে হয়েছে, এই রেশিওটাই তোমাকে বুঝতে হবে। আগে 8 টাকা ছিল, এখন কয় টাকা? 11 টাকা। তো 8 টাকা যখন ছিল তখন কী অনুপাতে লোক আসতো বলো তো? কী অনুপাতে টিকিট বিক্রি হতো? 23 অনুপাতে। এখন 11 টাকা টিকিটের মূল্য হয়েছে, কিন্তু টিকিট বিক্রি কমে গিয়েছে। তাহলে আমার আগে যে আছে সেটা গুণ করলেই আমি পেয়ে যাব যে আগে মোট কত টাকা ইনকাম হতো। যেমন এখানে গুণ করলাম, তাহলে গুণ যদি করো 3 8 24, 8 2 16, আর 2 কত? 18। আগে যদি 184 অনুপাত টাকা তার ইনকাম হতো, বর্তমানে দেখো 11:21 যদি করো, 1 2 1 2 আর 3 আর 2 1 2, 231 টাকা। এই জায়গাটা বোঝো। যদি সে আগে 184 অনুপাত টাকা আয় করত, এখন তার আয় আছে কত? 231 অনুপাত টাকা। ক্লিয়ার? তাহলে আগে যেটা 184 অনুপাত টাকা সেটাই তো দেওয়া আছে কত? 36,800 টাকা। তাহলে বর্তমান ইনকামটা আমি বের করতে পারবো না? দেখো তো, 184 মানে 3680, তুমি 368 রাখো। কত গুণ করা যায় বলো তো? সরাসরি 200 গুণ করা যায় না? দেখো তো, 2 দিয়ে গুণ করলে 368, আর 2 শূন্য 200। তাহলে এটাকে কত গুণ করবো? 200 গুণ করবো। 200 গুণ করলে 2 1 2, 3 2 6, 2 2 4, তাহলে কত হচ্ছে? 46,200 টাকা। তাহলে বর্তমান তার আয় কত টাকা বলো? 46,200 টাকা। তাহলে যেখানে সেই লোকটি আগে 36,800 বিক্রি করতো, এখন তার পকেটে কত টাকা আসছে? 46,200 টাকা। তাহলে মোট আয় বাড়লো, কতগুলি বাড়লো? 36,800 মানে 37,000, 37 থেকে 46,000 মানে 9,000, 9,200, এদিকে 200, তার মানে বলতে পারি 9,400 টাকা তার ইনকাম ইনক্রিজ হলো, বেড়ে গেল। 9,400 মানে পি ইজ দ্য রাইট অ্যান্সার, সেটাই বলেছে। এখন আয় কত বৃদ্ধি পেল? এখন আয় কত বৃদ্ধি পেল? তাহলে দেখো, এত ইজি কোশ্চেনও কিন্তু সিজিএলে কোশ্চেন আসে। তোমরা যে ভাবো যে সিজিএলে হয়তো খুব কঠিন কোশ্চেন আসবে, না, কিন্তু কোশ্চেনগুলোকে খুব ট্রিকিভাবে কম সময়ে তোমাকে নামাতে হয়। যেমন তোমাদের জিডির এক্সামে 60 মিনিট আছে, ওই সময়ের মধ্যে কিন্তু তোমাকে নামাতে হবে। সেই জন্য প্র্যাকটিসটা করতে হবে খুব শর্টকাটে যাতে করা যায়। যেমন এখানে এত কিছু না ধরে জাস্ট গুণ করে রেশিওটা দিয়ে অঙ্ক করা যায়। একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 3 পয়সা মুদ্রা 1:2 অনুপাতে রয়েছে। যদি থলির মুদ্রার সংখ্যা কয়টি হয় তো 30 টাকা হয়, তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রা কত? WB কনস্টেবল প্রিলিমস 2015 কোশ্চেন। দেখো, আমি ধরে নিলাম কয় টাকা বলো তো? 25 পয়সা, তারপরে আছে 10 পয়সা, তারপরে আছে 5 পয়সা। ঠিক আছে, মুদ্রা 1:2:3 অনুপাতে আছে। তাহলে এটা একটি রয়েছে, এটি কটি রয়েছে? দুটি রয়েছে, এটি কটি রয়েছে বলো? তিনটি। এইবার কথা হচ্ছে, এটা যে দেওয়া আছে এটা কি বলো তো? সংখ্যার অনুপাত। কিসের অনুপাত? সংখ্যার অনুপাত। তাহলে আমাকে বের করতে হবে কিসের অনুপাত? মূল্যের অনুপাত। একটু আগেই বোঝালাম, যেগুলো অঙ্কে ভাইস ভার্সা হয়। সংখ্যার অনুপাত থাকলে মূল্যের অনুপাত বের করতে হয়, মূল্যের অনুপাত থাকলে সংখ্যার অনুপাত। তাহলে 25 পয়সা আছে কয়টি বলো? 25 পয়সা একটি, তাহলে কত পয়সা হলো আমার? 25 পয়সাই হলো। মানে একটি যদি 25 পয়সা কয়েন থাকে, তাহলে এমন কয়েন কয়টি হবে? 25 পয়সা কয়েন একটি। এবার দুটি আছে 10 পয়সার কয়েন, তাহলে মোট কয় টাকা হলো? 20 পয়সা। তিনটি হলো আমার 5 পয়সার কয়েন, হ্যাঁ, তিনটি 5 পয়সার কয়েন, 3 5 15 পয়সা। এই জায়গাটা ক্লিয়ার? একটি 25 পয়সার কয়েন কত পয়সা হবে? 25 পয়সা। দুটি 10 পয়সার কয়েন হচ্ছে 20 পয়সা, তিনটি 15 পয়সার কয়েন হচ্ছে কত পয়সা? 15 পয়সা। তাহলে যদি এগুলো অনুপাতে যোগ করো, 20 25 45, 45 আর 15 কত হলো বলো তো? 45 আর 15 হচ্ছে আমাদের 60 পয়সা। তাহলে মোট কত পয়সা বলো তো? 60 পয়সা। কিন্তু কোশ্চেনে বলেছে ওই থলিতে কয় টাকা আছে? 30 টাকা আছে। কয় টাকা আছে? 30 টাকা আছে। তো যদি 30 টাকা থাকে তাহলে আমি কীভাবে বের করতে পারবো? দেখো,
অনুপাতটা এখানে ছোটও করা যায়, তত কিছু দরকার নেই। 30 পয়সা 60 পয়সা, 60 পয়সা সমান সমান কত টাকা হলো? 30 টাকা। টাকাটাকে পয়সা কনভার্ট করলে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। তাহলে বলতে পারি 60-এর মানই কত দেওয়া আছে বলতো? এখানে 3000 হবে। তাহলে 0 0 তুমি কাটো, তাই না? এবার 6 কে 6, 5 6 30। তাহলে 1 অনুপাত সমান সমান কত পয়সা বলো? 50 পয়সা। এইটাই অঙ্কে বের করতে হবে। 1 অনুপাত সমান সমান কত পয়সা? 50 পয়সা। ঠিক আছে, তো বলেছে 5 পয়সা মুদ্রার সংখ্যা কতগুলি ছিল? 5 পয়সা মুদ্রার সংখ্যা কতগুলি ছিল? ঠিক আছে, দেখো 5 পয়সা তুমি যদি দেখো 5 পয়সার মুদ্রা কত পয়সা ছিল বলো? কত পয়সা ছিল? 15 পয়সা। তো 15 পয়সা যখন হবে তাহলে আমি বলতে পারি 1 পয়সা সমান সমান কত পয়সা? 50 পয়সা। তাহলে 15 পয়সা সমান সমান কত হবে? 15 × 5, তাই না? 50 পয়সা, 5 15 কত বলো তো? 75, 750। তার মানে এটা অ্যান্সার হবে কত বলো তো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে 75টি কয়েন আছে। তবে থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কটি ছিল? 5 পয়সা মুদ্রা ছিল কত বলো তো আমাদের? 75টি। কোশ্চেনটা আবার ভালো করে তুমি একটু বোঝো। আমার কাছে দেওয়া আছে সংখ্যার অনুপাত। কিসের অনুপাত? সংখ্যার অনুপাত। এটা আছে 1টি, এটা আছে 2টি, এটা আছে কয়টি? 3টি। তাহলে যদি অনুপাত করি 25 পয়সা কত হলো? 1টি 25, 20 পয়সা দুটো, 10 পয়সা দুটো মানে কত? 20, এটা কত? 15। তাহলে এই দিক থেকে যদি করো তুমি 40 40 40 60 পয়সা। 60 পয়সা সমান সমান কত টাকা বলো তো? 30 পয়সা। 30 পয়সা মানে এখানে বলতে পারি 30 × কত আছে? 100, মানে 3000 পয়সা। তাহলে 1 অনুপাত সমান সমান কত পয়সা? 50 পয়সা। তাহলে আমার এখানে বলেছে 5 পয়সা মুদ্রার সংখ্যা কতগুলি? 5 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল আমাদের? কতগুলো ছিল বলো? 3টি ছিল। তাহলে 3টা যদি হয় সেখানে 3 15 কত হচ্ছিল? 3 5 15। 3 5 15 যদি করো তুমি সেখান থেকে, তাহলে সেখান থেকে আমাদের অ্যান্সার কত আসবে বলো? 750, মানে কত আসবে বলো তো আমাদের? 75 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা SBI ক্লার্কের কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখানে আমি বলেছি A এবং B কলেজ প্রত্যেকটাতে পাথরত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 3:4। কলেজ এতে 50 জন শিক্ষার্থী যোগদান করে, তাহলে কলেজে বিতে শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকলে অনুপাত কত হয়? 5:6। 5:6, এটা 1টা হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে বিতে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? বিতে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? কীভাবে করবো বোঝো। ধরো প্রথম কলেজে ছিল 3x, পরে কলেজে কয়জন? 4x। তো প্রথম কলেজে কয়জন যুক্ত হয়? 50 জন যুক্ত হয়। যুক্ত হলে কি বলেছে? অনুপাতটা কত হয়? 5:6। তো নর্মালি এগুলো অঙ্ক করা যায়। আমি করতে পারি কি 3x প্লাস কত? 50 বাই কত বলো তো? 4x। আর এটার মানি কত? 5/6। সলভ করলেই হয়ে যাচ্ছে। দেখো প্রথম কলেজে কতজন ছিল? 3x জন। কয়জন যুক্ত হলো? 50 জন। দ্বিতীয় কলেজে কোনো স্টুডেন্টই যুক্ত হয়নি, আর সেটা অনুপাত 5:6। তাহলে কোনাকুনি গুণ করলে 3 6 18x প্লাস কত? 5 6 30, 300। এদিকে কত? 4 5 20x। তাহলে এক্সটা এদিকে আনলে কত হচ্ছে? 18x। এটা প্লাস এদিকে মাইনাস কত হবে? 20x। এটা প্লাস এদিকে মাইনাস গেলে কত? 300। তাহলে তুমি মান বের করো, বিয়োগ করলে কত হচ্ছে? -2x ইজিক্যাল টু কত বলো তো? -300। মাইনাস মাইনাস কাটো, তাহলে x ইজিক্যাল টু কত আসলো বলো তো? 300/2, মানে x ইজিক্যাল টু কতজন বলো তো? 150 জন। x এর মান কত? 150। তো কোশ্চেনে আমাকে বলেছে বিতে শিক্ষার্থীর সংখ্যা কত? বিতে শিক্ষার্থীর সংখ্যা কতজন বলতো? 4x। তাহলে 4x যদি হয় তাহলে 4 × কত বলো তো? 150। তাহলে 4 15 কত? 60। তাহলে কলেজ বিতে মোট শিক্ষার্থী কতজন ছিল? 600 জন ছিল। কলেজ বিতে মোট শিক্ষার্থী কতজন ছিল? 600 জন ছিল। এই রকম অঙ্ক কিন্তু আমি আগেও তোমাদের করিয়েছি, কিন্তু একটু প্যাটার্নটা শুধু বুঝতে হবে। এই কোশ্চেনটা ইজি কোশ্চেন আছে, যে বিজ্ঞান বিভাগের তুলনায় ইংরেজি বিভাগে দ্বিগুণ নম্বর পেল, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। CGL এর মেইনসের কোশ্চেন যদিও, তবুও আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি, কারণ কোশ্চেনটা কী বলো তো? ইজি আছে। কোশ্চেনটা কি আছে? ইজি আছে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো 45টা কোশ্চেনে কিন্তু অনুপাত সমানুপাত শেষ হলো। অনুপাত সমানুপাত শেষ হলো। নেক্সট ক্লাস থেকে আমি হয়তো তোমাদের পার্সেন্টেজ শুরু করব, কারণ দেখো আমাদের পাটিগণিত যদি তুমি দেখো, পাটিগণিতে মেইন হচ্ছে 3টা পিলার। সেটা হচ্ছে আমাদের রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, আর হচ্ছে আমাদের যদি বলো ফ্র্যাকশান, মানে ভগ্নাংশ।
এই তিনটি জায়গা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি পাটিগণিত মানে খুব ভালোভাবে কিন্তু অঙ্ক বুঝতে পারবে। আর এই তিনটি জায়গা যদি তোমার নড়বড়ে থাকে তাহলে পাটিগণিত অঙ্ক কোথাও না কোথাও তুমি ফেঁসে যাবে। ঠিক আছে, এই জন্য একটু সময় নিয়ে হলেও এই তিনটাকে আমি খুব ডিটেলসে তোমাদের করাবো, ইন ডিটেলসে। যেমন এখানে তোমার ধরো 45টা অঙ্ক হলো, পার্সেন্টেজে মিনিমাম 50টার মতো অঙ্ক, 50+ কোশ্চেন তোমার আসবে। ঠিক আছে, তবে গিয়ে তোমার পাটিগণিত কমপ্লিট মানে পার্সেন্টেজ কমপ্লিট হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো কথা হচ্ছে গিয়ে এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকলো, এই দুটো অঙ্ক তোমরা জানাবে কার কোনো অ্যান্সার আসলো, কারণ দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিলাম, দুটো কোশ্চেনই খুব ইজি কোশ্চেন আছে। বোঝা গেল? আজকের মতো ক্লাসে এই পর্যন্তই। নতুন ক্লাসে আমি আবার তোমার পার্সেন্টেজ নিয়ে শুরু করব। আর যারা আবারও বলছি, যারা আমাদের পেইড কোর্সটি কিনতে যাচ্ছ তারা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করো। নাম্বারটা আমি লিখে দিচ্ছি, আবার যাদের কোনো কনফিউশন থাকে তোমাদের। নাম্বারটা দেখো কত হচ্ছে, 9547511660। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই নাম্বারে কল করলেও তুমি ডিটেলস পেয়ে যাবে যে কবে থেকে ক্লাস শুরু হবে, অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু। ঠিক আছে।